ডিসিটি যদি ধরে তাহলে কি আমার কোনো জরিমানা দিতে হবে? না, না, জরিমানা দিতে হলে তো আমি এখানে লিখতাম। কোনো জরিমানার বিষয় নাই। আপনার নিজে ধরা দিলেও জরিমানার বিষয় নাই, আমি ধরা খাইলেও কোনো জরিমানার বিষয় নেই। কারণ কি? কারণ এটা সিম্পল একটা ক্যালকুলেশন মিস্টেক, arithmetical error তো হতেই পারে। মানুষ মাত্রেই তো ভুল হতে পারে। বুঝছেন? আর কেউ যদি ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে ধরা খায়? ট্যাক্স কি? ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে ধরা খাইলে? ও ট্যাক্স কর ফাঁকি সেটা তো আমি পড়াবো। সেটা আমাদের সিলেবাসে আছে। আগামী ক্লাসে হয়তো পড়াবো। মানে সেটা হলো যে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি, কি? সেখানে কেউ যদি কর ফাঁকি দেয়, সেটা কত বছরের মধ্যে সেটা ধরে তাকে আ মানে জেল জরিমানা করা যায় সেগুলো পড়ানো হবে। সেগুলো আজকে তো রিটার্ন পড়ানোর কথা, এজন্য রিটার্নটা পড়াচ্ছি। আমি ভাবছিলাম যে এটা হয়ে গেছে। তো আপনারাই বলছেন যে, "স্যার না রিটার্ন পড়ানো হয় নাই।" বুঝছেন? গত ক্লাসে বলছেন না আমাকে? জি জি, স্যার। জি স্যার। হুম। স্যার আপনি যদি একটা কোর্স মডিউল দিতেন তাহলে ওই অনুযায়ী আগাইতে পারলে আরো ভালো সবাই থাকতো। কনসার্ন তো। না, ওই তো মডিউল মানে হচ্ছে যে ওই সিস্টেমেটিক্যালি আগাচ্ছি তো বইয়ের ১ম থেকে শেষ পর্যন্ত আরকি। তো আমাদের সিলেবাসের যে অংশগুলো বাকি আছে সেগুলো তো আগামী ২-৩ টা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। সেটা কিরকম? ধরেন আগামীতে আমাদের যে ইস্যুগুলো বাকি আছে সেগুলো হলো যে অ্যাসেসমেন্ট, পেনাল্টি, আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, তারপরে রেসিডেন্ট, নন রেসিডেন্ট এগুলো বাকি আছে আরকি। তেমন কিছু বাকি নাই। আর শেষে তো একটা মক টেস্টের মতো আপনাদের একটা পরীক্ষার মতো নেব আরকি। এটা সবগুলো পড়ানো শেষ হয়ে গেলে তখন একসাথে মক টেস্ট নিতে সুবিধা হয়। এই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আসলে আমরা এখনো বই মানে ম্যানুয়াল যেটা ওইটা এখনো কালেক্ট করতে পারি নাই। সো ম্যানুয়ালি আপনার যে পেয়ে যাবেন, এই মাসের মধ্যেই পেয়ে যাবেন। আপনি যে স্লাইড গুলো আমাদের সাথে শেয়ার করছেন হুম। এইটা এইটা দিয়ে যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে সিলেবাস ফুল কভার হবে? হ্যাঁ, কভার হবে। আমি তো সিলেবাস কভার করেই যাব। কভার না করে তো আমি যাচ্ছি না। আজকে কততম ক্লাস আজকে? কয়দিন হলো? হ্যাঁ? স্যার ৮ম ক্লাস স্যার। ও আচ্ছা। ৮ম ক্লাস হলে আরো ৩-৪ দিন ক্লাস হবে আরকি। আচ্ছা, আমরা একটা ব্রেকে যাব। তার আগে এইটাই মনে হয় লাস্ট স্লাইড। একটু দেখে যাই। মানে রিটার্নটা শেষ করে যাই আরকি। সেটা হলো একজনে কোয়েশ্চেন করছেন, "স্যার রিটার্ন যদি আমি টাইমলি না দেই, তাহলে আমার কি জরিমানা হতে পারে?" সেইটা একটু দেখেন যে রিটার্ন দাখিল না করার জন্য আপনার জরিমানা আপনার মানে করদাতার জরিমানা হতে পারে, নাও পারে। মানে জরিমানা হবেই এমন কোনো আইনে স্বতঃসিদ্ধ কোনো কথা নাই। জরিমানার ক্ষেত্রে বলা আছে যে ডিসিটির ইচ্ছা, ডিসিটির ডিসক্রিশন। সে কাকে জরিমানা করবে, কাকে করবে না এটা তার ব্যাপার। অনেকে কোয়েশ্চেন করতে পারেন আমাকে যে, "স্যার আমি টাইমলি রিটার্ন দাখিল করি নাই। আমাকে কি এখন জরিমানা সহ রিটার্ন দিতে হবে?" উত্তর হচ্ছে নো। জরিমানা আমি নিজে জরিমানা করব না। জরিমানা করার ভার হচ্ছে ডিসিটির। সে আমাকে জরিমানা করতেও পারে, নাও পারে। সুতরাং আমার রিটার্ন দাখিল করা কর্তব্য, ট্যাক্স দেয়া কর্তব্য, আমার কর্তব্য আমি পালন করব। জরিমানা যদি ঘাড়ের উপরে এসে পড়েই তখন দেখা যাবে। এই এখন আসেন জরিমানা যদি ডিসিটি করেই রিটার্ন দাখিল না করার জন্য, সময় মতো রিটার্ন দাখিল না করার জন্য তাহলে কত টাকা জরিমানা হতে পারে? সেটার উত্তর হচ্ছে যে গত বছর যা ট্যাক্স হয়েছিল তার 10% অথবা ১,০০০ এই ২ টার মধ্যে যেটা বেশি প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট। মানে প্রতিদিন বিলম্বের জন্য ৳৫০। এতে করে যা হয়। কিন্তু ডান পাশে একটা ভালো কথা বলা আছে, ২ টা ভালো কথা বলা আছে। যদি কোনো নূতন ব্যক্তি করদাতা সে প্রিভিয়াসলি কখনোই রিটার্ন দাখিল করেনি কিন্তু সে এই বছরে ১ম রিটার্ন দাখিল করতে আসছে কিন্তু অনেকদিন পরে। বুঝতে পারে নাই যে রিটার্ন দাখিল কি, রিটার্ন কবে ডেট চলে গেছে তার খেয়ালই নেই। জানেই না সে কিছু। নতুন তো, নাই জানতে পারে। তো বলছে এরকম নতুন কোনো করদাতা যদি ফার্স্ট টাইম রিটার্ন দাখিল করে, তার ক্ষেত্রে যথাসময়ে রিটার্ন দাখিল না করার জন্য সর্বোচ্চ জরিমানা হতে পারবে ৳৫,০০০ নট মোর দ্যান দ্যাট।
ক্যালকুলেশন হবে বাম পাশে যে ফর্মুলা দেওয়া আছে ওই অনুযায়ী। কিন্তু বাম পাশের ফর্মুলা অনুযায়ী দেখা গেল যে একজন নূতন করদাতা তার নন সাবমিশন অফ রিটার্নের কারণে জরিমানা আসে ১,৫৭,৩৫০। কথার কথা। কিন্তু নট মোর দ্যান 5,000 ৫,০০০ এর বেশি হবে না। আরেকটা কথা বলা আছে যারা পুরাতন করদাতা মানে বরাবর রিটার্ন দাখিল করে আসে, কিন্তু মাঝখানে ১ বছর রিটার্ন দাখিল করে নাই। ভুলে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা হাসপাতালে শুয়েছিল যেকোনো কারণেই হোক ১ বছর সময় মতো রিটার্ন দাখিল করা হয় নাই। এখন সে যদি ওই বছরের রিটার্ন বিলম্বে দাখিল করে, তার কি জরিমানা হবে? উত্তর হলো ইয়েস, হতে পারে। হবেই এমন কোনো কথা নাই। কত হতে পারে? সেখানে বলছে যে গত বছর যা ট্যাক্স হয়েছিল তার 50% অথবা ১,০০০ এই ২ টার মধ্যে যেটা বেশি, নট মোর দ্যান দ্যাট, তার বেশি হবে না। ব্যক্তি করদাতার ক্ষেত্রে। ডান পাশের ২ টাই কিন্তু ব্যক্তি করদাতার ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে না। কোম্পানির ক্ষেত্রে বাম পাশে যেটা হিসাব ওইটাই। তো নতুন করদাতার ক্ষেত্রে কি ওটা ১ বছর সময় পার হওয়ার পরে তারপর রাইট, জরিমানা? রাইট। হ্যাঁ, হ্যাঁ, রাইট। So, নতুন করদাতাদের তো অনেক সুবিধা দেওয়া আছে। সে তো রিটার্ন দাখিলের করার জন্য পুরা ১ টা বছর সময় পাচ্ছে। সেই ১ টা বছরের মধ্যেও যদি সে দাখিল না করে, তো পরে দাখিল করলে তার হয়তো জরিমানা হতে পারে, নাও হতে পারে। হলে এর বেশি ৫,০০০ এর বেশি হবে না। স্যার থাকবে? হ্যাঁ? 2% যেটা ইন্টারেস্ট এটার সাথে এটা ডিফারেন্সটা কি? 2% যেটা ডিলে ইন্টারেস্ট, ইয়েস স্যার। ওটা তো ম্যান্ডেটরি। ওটার নাম হলো ইন্টারেস্ট। এটার নাম হলো জরিমানা। এটার নাম পেনাল্টি। বুঝছেন? আর এটা তো ওইটা আমরা 2% এটা তো 2 বছর পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পারি। এটা হ্যাঁ, না, ওইটা তো ম্যান্ডেটরি। ওটা তো 2% ডিলে ইন্টারেস্ট সহই তাকে রিটার্ন দিতে হবে। আর এইটা দিতে হবে না। পেনাল্টিটা যদি তাকে পেনাল্টি ডিসিটি করে তখন দিতে হবে। ডিসিটি নাও করতে পারে। না করলে দিবে না। অসুবিধা কি? বুঝছেন? স্যার এই পেনাল্টি হইলে কি স্যার কোনো চিঠি ইস্যু হয় বা এরকম কোনো কিছু? হ্যাঁ, চিঠি ইস্যু হবে। তাকে মানে পেনাল্টি হুট করে তাকে পেনাল্টি করতে পারবে না। তাকে ১ম এ একটা চিঠি দিবে যে, "হে সম্মানিত করদাতা, আপনি একটি খারাপ কাজ করিয়াছেন। সেটি কি? আপনি সময়মতো রিটার্ন দাখিল করেননি। তো এই সময়মতো রিটার্ন দাখিল না করার কারণে আইনে জরিমানা করার বিধান রহিয়াছে। তো আপনাকে কেন জরিমানা করা হবে না?" তার মানে পেনাল্টি ডিসিটি করবে আর 2% ওটা এসএসসি নিজেই নিজে ক্যালকুলেট করবে। রাইট। নিজে থেকেই জমা দিবে ক্যালকুলেশন করে। আচ্ছা স্যার, কোম্পানির ক্ষেত্রে কি হবে স্যার সেক্ষেত্রে? কোম্পানির ক্ষেত্রে ডান দিকে তাকানো যাবে না। ডান দিকের যে ২ টা লেখা, ডান দিকের ২ টা লেখাই হলো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। ওকে, বুঝছেন? আচ্ছা। কোম্পানির ক্ষেত্রে বাম দিকের হলুদ যেটা ওইটা হবে। ব্যক্তি করদাতা যে ইতিপূর্বে রিটার্ন দাখিল করেছে স্যার, বাট মাঝখানে করে নাই। সে হ্যাঁ, হ্যাঁ। ট্যাক্সের আওতায় মানে জিরো রিটার্ন ধরেন যে এর আগে ট্যাক্স রিটার্ন দিয়েছে, বাট পরবর্তী ২ বছর দিয়েছে, মাঝখানে ১ বছর দেয় নাই। তার ক্ষেত্রে কি হবে স্যার? ওইটা তো বলছি আপনাকে। শোনেন নাই। সেটা হলো ওই যে মাঝখানে যে দেয় নাই, ওই বছরের জন্য তার জরিমানা হতে পারে। তো কত টাকা জরিমানা হতে পারে? যে বছরে দেয় নাই তার আগের বছরের ট্যাক্সের 50% অথবা ১,০০০ এর মধ্যে যেটা বেশি। এখন আপনি আমাকে বলছেন স্যার আগের বছর 0 রিটার্ন দিছে। তা 0 রিটার্ন দিলে 0 রিটার্নের মানে 50% এ 0 অথবা ১,০০০ এর ২ টার মধ্যে যেটা বেশি। ৳১,০০০ ওকে, বেশি। বুঝছেন? থ্যাংক ইউ। ঠিক স্যার আছে স্যার। স্যার হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, হতে পারে বললেন কেন স্যার? হবে না? না, হতে পারে। মে MAY স্যার এই যে ৳১,০০০ নট আর 50% তাহলে তো ৳১,০০০ হবে। না, ওই তো ২ টার মধ্যে যেটা বেশি। না, জি স্যার। কিন্তু জরিমানা হতে পারে আমি সেটা বলছি। জরিমানা যে হবেই আপনি আপনি গতবারে যা ট্যাক্স হয়েছিল 0, 0 র 50% এ 0 অথবা শূন্য। ১,০০০ জি স্যার, তাহলে তাহলে সর্বোচ্চ ৳১,০০০ ১,০০০ জরিমানা হতে পারে। থ্যাংক কিন্তু ইউ হতে স্যার। সরি স্যার, আমি নিজেই এই এ কেসের আসামি স্যার স্যার। এইজন্য স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমি গত কি বছর বলে? দিতে পারি নাই স্যার। এই বছর আমি ট্যাক্সের আওতায় পড়ছি আরকি স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ, বলেন। যে হতে পারে আর হবে এই ২ টার তাহলে পার্থক্য কি হলো স্যার? ওই তো হতে পারে ইংরেজি হচ্ছে মে। জি। মানে হতে আর পারে না হতে পারে এরকম কিছু? রাইট, ডিসিটি তে আগে জরিমানা করবে না। এটা ও ডিসিটির আচ্ছা, ইচ্ছা, আচ্ছা। খেয়াল ডিসিটির খুশি। ইচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝতে পারছি। ডিসিটির খেয়াল খুশি। বুঝতে পারছি। মানে ওই ডিসিটির মানে করবে এইটা হইছে হতে পারে। আর ৳১,০০০ হবে।
এই দুইটা হচ্ছে দুইজনের না মধ্যে। না, এখন ধরেন ডিসিটি জরিমানা করতে বসছে, জি এখন চিঠি দিছে এসএসসি কে, চিঠি দেওয়ার পরে এসএসসি এমন একখান জবাব দিছে, তো ডিসিটি হ্যাপি। সে দিছে আচ্ছা, যে আমার এরকম সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি হয়েছে, মাউন্ট এলিজাবেথে আমি জি জি শুয়েছিলাম 2 মাস, তারপরে কোনো রকম ঠ্যাঙ্গাইতে ঠ্যাঙ্গাইতে আসছি, আইসা দেখি আপনার বিশাল এক চিঠি, আমি তো কিসের রিটার্ন আর কিসের ট্যাক্স আর কিসের কি, আমার জীবন বাঁচে না। তো সমস্ত প্রেসক্রিপশন সব ওপেন হার্ট সার্জারির কাগজপত্র সব ডিসিটি পাঠিয়ে দিছে। তো ডিসিটি তো এগুলা দেখে টেকে এই লোকটারে জরিমানা করাটা ঠিক হবে না, কারণ কারণ সে যে জবাব দিছে তো মানুষের জীবন আগে, জি তাই স্যার, না? জি ঠিক আছে ঠিক তো আছে। ডিসিটি আস্তে সরে আসছে আচ্ছা যে স্যার, না মানে স্যার এখানে মানে একটা জাস্ট বলার জন্য বলা, যে একটা থাকলে নোট নোট থাকলে হয় যে ডিসিটির ই অনুযায়ী চাইলে ডিসিটি করতে পারে। হ্যাঁ, আমরা তো সব জায়গায় আপনার এই হুম, পেনাল্টির যে সেকশন, এই যে নিচে রেফারেন্স দেওয়া আছে 266-1, ওখানে জি বলা আছে ডিসিটি মে ওয়াই মে ইম্পোজ পেনাল্টি, মে মিন্স মে নট। ডিসিটি জরিমানা করিতে পারে মানে নাও পারে, এটা ডিসিটির ডিসক্রিশন, মানে স্বেচ্ছা ক্ষমতা, নট ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি স্যার। কারণ কি, এই যে এই ডিপার্টমেন্টের নাম হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের পেনাল্টি ডিপার্টমেন্ট না, পেনাল্টি করা তার কাম না, কাম হলো মানুষকে ইনকাম ট্যাক্স আরোপ করা, আদায় করা, এইটাই হলো মুখ্য দায়িত্ব একজন ডিসিটির, জরিমানা আরোপ করা না, জরিমানাটা হচ্ছে সেকেন্ডারি। স্যার একটা, জরিমানা হুম জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, কিন্তু একটা মানে আমরা যারা ট্যাক্স পে করি, আমার পার্সোনালি একটা কষ্টের জায়গা, সেটা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকাটা বাংলাদেশে প্রপার ইউজ হয় না। ওই যে ইসলামের মতো মানুষ 1 লাখ কোটি টাকা নিয়ে যায় বাংলাদেশ থেকে, এটা আমাদের খুব মানে মনে কষ্ট দেয় জিনিসটা। এইটা তো সত্যি কথা। এখন মানে এটার তো উত্তর কি দেব বলেন? তা আপনার শান্তি এখানে যে আপনি প্রপারলি ট্যাক্স দিচ্ছেন, আপনার ভালো রাত্রে ঘুম হচ্ছে, আপনি কোনো ২ নাম্বারি করতেছেন না। এটাই শান্তি। শান্তি তো আপনার ইনার পিস, দিনার পিস, জি বুঝছেন? স্যার। কিন্তু ওইটাই হচ্ছে আরকি। কি স্যার, আমরা শান্তিতে ঘুমানোর জন্য আমাদের টাকাটা দিয়ে দিচ্ছি এক হুম। মানে অশান্তিকারী হাতে। না, এখন সেটা যার অশান্তি তার অশান্তি। আপনার তো শান্তি। আমরা আমি শান্তি, আমার প্রপার ট্যাক্স আমি দিচ্ছি। তো ওটা একটা বড় ধরনের শান্তি যে আমি কখনো ইনকাম ট্যাক্স থেকে নোটিশ পাবো না যে আপনি এত টাকা ফাঁকি দিছেন, এত টাকা নিয়ে বিদেশে চলে গেছেন, এই করছেন, সেই করছেন। তো সুতরাং স্যার আপনার একটা মানে ইনার পিস থাকবে অন্যরকম। বুঝছেন? এখন আপনার কাজ আপনি করছেন। তো এখন গভর্নমেন্টের এই প্রপার ইউটিলাইজেশন না করে, তো সেটা আপনি কি করবেন বলেন? এটাই তো সমস্যা আসলে। জি স্যার, এটাই তো বললাম যে কষ্টের জায়গা। হুম, তো দেখা যায় যে বিভিন্ন অফিসে আমরা ট্যাক্স দেই, মানে সরকারকে প্রতিটা সার্ভিসের জন্য, তারপরেও আবার হচ্ছে আলাদা টাকা দেওয়া লাগে। এগুলো হচ্ছে স্যার সবচেয়ে বেশি কষ্টের জায়গা। হুম। এইজন্য তো এখন মানে সরকার অনলাইন রিটার্ন যাচ্ছে। যে কোনো নো দেখাদেখি, নো চোখাচোখি। বুঝছেন? যত চোখাচোখি দেখাদেখি বন্ধ হবে, তত আপনার করাপশন বন্ধ হবে। আচ্ছা, এখন এইটা লাস্ট স্লাইড। আমরা একটা ব্রেকে যাওয়া দরকার। অনেকক্ষণ হয়ে গেছে। জি তো এইটা একটা লাস্ট স্লাইড, সেটা হচ্ছে যে টিআইএনডি রেজিস্ট্রেশন। মানে কি কারণে টিন বাতিল হতে পারে? মানে টিন আপনি চাইলে ডিসিটির কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমার নামে একটা টিন আছে, আমার টিনটা দয়া করে বাতিল করে দেন। কি কারণে আপনি চিঠি দিলে ডিসিটি ওটা আমলে নিয়ে আপনার টিনটা চিরতরে বাতিল করে দিতে পারে। এখন আপনি বাতিল করলেন, বাতিল করার কিছুদিন পরে আপনার আবার ইনকাম হইলো। আপনি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জয়েন করলেন বা কিছু একটা, সেখানে আবার ইনকাম। তখন তো আবার একটা টিন লাগবে। টিন লাগলে টিন নিবেন। টিন নেওয়া তো ২ মিনিটের বিষয় কম্পিউটারে বসলে। এখন আসেন যে টিন কি কারণে আপনি ডিসিটির কাছে বাতিল করার জন্য চিঠি দিতে পারেন এবং ডিসিটি এটা বাতিল করতে পারে। ১ নাম্বার, পারসন লিভিং বাংলাদেশ। কোনো ব্যক্তি, কোনো বিদেশি ব্যক্তি চিরতরে বাংলাদেশের পাট চুকাইয়া বিদেশে চলে যাচ্ছে। তো অথবা আপনি DB1 লটারি নিয়ে চলে যাচ্ছেন আমেরিকাতে। তো আপনি ডিসিটিকে চিঠি দিলেন, আমার কাছে যা দেনা-পাওনা আছে এগুলা যদি না থাকে, আমার এই টিন দিয়া কি হবে? আমি তো আর দেশে ফিরতেছি না। অথবা একজন বিদেশি ব্যক্তি, তার বাংলাদেশের পাট চুকিয়ে চলে যায়, যে বাংলাদেশে ৫ বছর একটা এনজিওতে চাকরি করছে। এখন বাংলাদেশের পাট শেষ। তো সে ডিসিটিকে চিঠি লিখলে যে আমি চিরতরে এই দেশ থেকে চলে যাচ্ছি। এখন আমার পোস্টিং হবে অমুক দেশে। তো বাংলাদেশে আর ফিরে আসবো না। কারণ আমার এরকম বিভিন্ন দেশেই পোস্টিং হয়। আচ্ছা, যাই হোক, তো ডিসিটি যদি দেখে তার কাছে কোনো দেনা-পাওনা নাই, কোনো অ্যাসেসমেন্ট পেন্ডিং নাই,
তাহলে সে চাইলে ওই তার টিনটাকে সিস্টেম থেকে বাতিল করে দিতে পারে। ওই টিন আরেকজনকে দিয়ে দিতে পারে চাইলে আরকি বাতিল করার পরে। তারপরে কোনো কোম্পানি যদি ডান দিকে তাকায় দেখেন, কোনো কোম্পানি যদি উইন্ডিং আপ হয়, অর্থাৎ একটা কোম্পানি লিকুইডেশন এ চলে গেল, উইন্ডিং আপ হয়ে গেল, তো বিলোপ হয়ে গেল। সুতরাং আরজেসির সমস্ত কাগজপত্র দিয়ে যদি ডিসিটির কাছে অ্যাপ্লিকেশন করা হয় যে আমার টিনটাকে বাতিল করা হোক। হুম? তো টিন বাতিল হয়ে যেতে পারে। তারপরে ৩ নাম্বার হলো ডিসিজড পারসন, মৃত ব্যক্তি। ওই যে কবর করা হয়েছে, রেস্ট ইন পিস। তো কোনো ব্যক্তি যদি মারা যায়, তো মৃত ব্যক্তির আর মানে টিন দিয়ে কি হবে? তখন ডিসিটি তার ছেলে, বড় ছেলে ডিসিটিকে চিঠি লিখতে পারে যে, "আমার আব্বু মারা গেছে। এই হলো ডেথ সার্টিফিকেট। আব্বুর আর কোনো ইনকাম নাই।" ইনকাম তো থাকার প্রশ্নই আসে না মারা যাওয়ার পরে। মারা যাওয়ার আগ পর্যন্ত তার কাছে যদি কোনো দেনা-পাওনা না থাকে, কোনো অ্যাসেসমেন্ট পেন্ডিং না থাকে, দয়া করে তার মানে রিটার্ন টিনটা বাতিল করলে আমরা খুশি হব। তো ডিসিটি পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখে যে কোনো ট্যাক্স পাওনা নেই, কোনো অ্যাসেসমেন্ট পেন্ডিং নেই, টিন বাতিল করে দিতে পারে। তারপরে কোনো বিদেশি কোম্পানি যদি বাংলাদেশের পাট চুকে চলে যায়, লিয়াজ অফিস বা ব্রাঞ্চ অফিস বন্ধ করে চলে যায় এবং যাওয়ার সময় যদি এরকম বলে যে, "আমাদের টিন দিয়ে আর কি হবে? তো টিনটা বাতিল করেন।" তো বাতিল করে দিতে পারেন। তো এই সমস্ত কারণে টিন কিন্তু বাতিল হতে পারে। সেইটা মানে বলা হচ্ছে এখানে আরকি। এবং সেটা কিন্তু আমাদের সেকশন 262 তে রেফারেন্স হচ্ছে এইটা। ঠিক আছে? আর এ কারণ বাদে কি টিন বন্ধ করা যাবে? অন্য কোনো কারণ আর আছে? অন্য কারণ এগুলো হচ্ছে ভেরি বেসিক মানে ভেরি জেনুইন কারণ আরকি। বুঝছেন? এছাড়া আপনি দিতে পারেন যে এরকম আমি একজন সরকারি চাকরিজীবী। আমি পেনশন ছাড়া আমার কোনো ইনকাম নাই। পেনশন তো সম্পূর্ণ করমুক্ত। তো আমার যেহেতু কোনো নাই তো আমার এটা বাতিল করা হোক। জি। টিনটা বাতিল করা হোক। আর তো যদি স্যার যদি কারো যদি ইনকামই না থাকে মানে একসময় ছিল এখন নাই পরপর কত বছর একটা যিনি বলছিলেন এখন যে হইছে কি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। কিন্তু আপনারটা বাতিল হবে কি হবে না সেটা তো ডিসিটির উপরে নির্ভর করে। বাতিলের চাবিটা তো ডিসিটির কাছে। বাতিলের চাবি তো আমাদের কাছে নাই। জি স্যার। মানে করদাতার কাছে নাই। বুঝছেন? তো কেন পড়াচ্ছি এটা? অনেকেই কোয়েশ্চেন করে। আমার যে একবার টিন নিলাম তার মানে কি সারা জীবনের জন্য ভুগলাম? না, জি। এটা টিন আপনি নিছেন, টিন বাতিলও হতে পারে। বাতিলের আইনও ইনকাম ট্যাক্সের আইনে আছে যে টিনটা আমার দরকার নাই, টিনটাকে বাতিল করা হোক। কারণ তাহলে আমি একটা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই। কারণ সবাই জানে যে টিন থাকলেই রিটার্ন দিতে হবে। তো মানে একটা রিটার্ন দেওয়াও তো একটা হ্যাসেল। তাই না? আমি এখান থেকে মুক্তি চাই। তো মুক্তি যদি দেয় তাইলে মুক্তি পাবেন, আদারওয়াইজ তো মুক্তি পাবেন না আরকি। স্যার এটা কি ওই যে যার যদি ইনকাম না থাকে সে কি আ পরের বছরেই পারে না কত বছর? একটা জিনিস বলছেন বলবেন। ঐরকম না, ওটা তো অন্য জিনিস ছিল যে কারোর যদি পরপর ৩ বছর মানে বিলো ট্যাক্সেবল হয় তাহলে 4th ইয়ারে গিয়ে সে রিটার্ন দাখিল করা টোটালি বন্ধ করে দিতে পারে। এই আর সে কি স্যার টিন বাতিল করতে পারবে না স্যার? ওই তো টিন বাতিল বাতিলের জন্য সে চিঠি দিতে পারবে। ঠিক আছে। চিঠি দিতে পারবে। মানে ডিসিটি মানবে কিনা সেটা ডিসিটির বিষয়। এই আরকি। ঠিক আছে? ব্রেক কত সময় স্যার? হ্যাঁ, ব্রেক? ব্রেক কত সময়? ১৫-২০ মিনিট তো আপনারা নেন। নামাজ-টামাজ কি থাকে, ২০ তাই না? ২০ মিনিট স্যার। ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। তা ২০ মিনিট পরে আপনারা ফিরে আসেন। তারপরে অন্য টপিকস এ চলে যাব। জি স্যার। ৯টা ১১ তে স্যার। হ্যাঁ।
তা আমরা রিটার্ন একটা বড় শেষ হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। স্যার রিটার্ন হ্যাঁ, হ্যালো বলেন। হ্যাঁ, স্যার, বলুন। রিটার্ন তো শেষ হয়ে গেল। এখানে হ্যাঁ, স্যার অনেক আছে নতুন একেবারে, হ্যাঁ? আচ্ছা। রিটার্নের চেহারা যদি দেখাইতেন স্যার। রিটার্নের চেহারা তো আমি দেখাইতে পারব না। ওয়েবসাইটে গেলে এনবিআর এর ওয়েবসাইটে গেলে রিটার্নটা দেখতে পারবে ফর্মটা। তো ওই ওয়েবসাইট থেকে মানে যে কেউই দেখতে পারে। রিটার্নের মানে ১ম পাতায় কি ইনফরমেশন থাকে, নাম, বাবার নাম, ঠিকানা, তারপরে তার ইনকাম কি, এরকম আরকি। হুম, তবে এইটা ঠিকই বলছেন। এটা কি আপনি আমাকে ওহিদুল, আপনি আমাকে হেল্প করতে পারবেন? স্যার কিরকম হ্যাঁ? স্যার হেল্প? জি স্যার। মানে আপনি রিটার্ন ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে জি স্যার। আমাকে যদি ওই মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মতো এরকম ৫-৬ টা পাতা, মানে রিটার্নের যেমন ৬ টা পাতা, ইন্ডিভিজুয়াল রিটার্নটা দিলেই হবে। জি স্যার, পারবো স্যার। ইন্ডিভিজুয়াল এর যে রিটার্ন কয়টা, ওই কয়টা যদি আমার একটু আপনি বানায় দিতে পারেন, জি তাইলে স্যার। আমার এই রিটার্নের যে প্রেজেন্টেশন, জি স্যার। ওইটার সাথে ওইটাকে এড করে দিলাম আরকি। জি স্যার, পারবো ইনশাআল্লাহ স্যার। তাইলে আপনি একটু আমাকে দিয়ে দিয়েন। হুম? আচ্ছা স্যার। ঠিক আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। তাইলে আপনি দিলে আমি সবাইকে দিব। আমার ওই যে মেইল অ্যাড্রেসটা তো আপনি জানেনই। জি স্যার। আমি যে মেইল অ্যাড্রেস থেকে আপনাদের পাঠাই। তো জি স্যার। আমার মেইল অ্যাড্রেসে আপনি আমাকে দিয়ে দিয়েন। তারপরে আমি ওইটাকে ধরেন ৪-৫ টা স্লাইড যোগ হবে আরকি রিটার্নের। তো ওইটা যোগ করে দিয়ে দেব। রিটার্নটা তো বাংলায় আছে। বাংলায়, ইংলিশ ২ টাই সম্ভবত আছে। আপনি ওয়েবসাইটে গিয়ে এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে আপনি রিটার্ন ফর্মটা ডাউনলোড করে আমাকে ওইভাবে একটু সাজায় দিন। ওইভাবে মানে ওইটা তো মানে অনেকটা ছবি ফর্মে হবে। জি স্যার, অনেকটা হ্যাঁ। পিকচার ফর্মে হবে, পিকচার তাই না? ফর্ম। ওটা তো জি স্যার। আমরা কেউ এডিট করতে পারব না। না স্যার। হ্যাঁ, তো স্যার এটা কি ওইভাবেই ওই যে আমাকে আইটি ১১ র ঘ ২০২৩ এইটা দিব? হ্যাঁ, ২০২৩ হ্যাঁ। আইটি ১১ গ ২০২৩। ঠিক আছে স্যার। তাইলে আমি আজকে আর আপনাকে রিটার্নটা পাঠাইলাম না। ওইটা সহ পাঠাই। আচ্ছা, আচ্ছা। ঠিক হুম? আছে ইনশাআল্লাহ স্যার। স্যার ঠিক আমি কিছু মনে না করলে একটা বিষয় হচ্ছে আমি একটু কালকে থাকবো মানে ইসের বাহিরে আমার থেকে। তো আজকে দেখি ইনশাআল্লাহ পারি কিনা দিয়ে দেবো ইনশাআল্লাহ জি। আচ্ছা, ঠিক আছে। তো জরুরি না। হলেই হলো আরকি। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা টপিকসে যাচ্ছি, নতুন একটা টপিকস। সেটা হলো রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। এটা আপনার পরীক্ষা পারপাসে খুবই ইম্পোর্টেন্ট। এটা আসেন একটু দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। দেখেন, মানে নিবাসী এবং অনিবাসী, মানে ইংলিশে হচ্ছে রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট। আসেন যে রেসিডেন্ট কে কখন রেসিডেন্ট হবে, কে কখন নন রেসিডেন্ট হবে? আমি কিভাবে বুঝবো যে আমি রেসিডেন্ট কি আমি নন রেসিডেন্ট? বা একজন করদাতা রেসিডেন্ট কি নন রেসিডেন্ট? সে কিভাবে বুঝবে? ১ নাম্বার, ব্যক্তির ক্ষেত্রে যেটা বলছে, এটা আপনার পরীক্ষা পারপাসেও ইম্পোর্টেন্ট। ব্যক্তির ক্ষেত্রে বলছে যে তাকে কোনো ইনকাম ইয়ারে মানে ইনকাম ইয়ার মানে ফিন্যান্সিয়াল ইয়ার মানে জুলাই টু জুন। জুলাই টু জুন তাকে মিনিমাম ১৮৩ দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। বাংলাদেশে থাকতে হবে। তাহলে সে হবে রেসিডেন্ট। এটা হলো ক্রাইটেরিয়া নাম্বার 1। ক্রাইটেরিয়া নাম্বার 2, অথবা ডিউরিং দ্য ইনকাম ইয়ার সে কমপক্ষে ৯০ দিন থাকলে প্লাস আগের ৪ বছরে সে যদি সর্বমোট ১ বছর থাকে, ৩৬৫ দিন থাকে। আ পিছনের ৪ বছরে ১ বছর। আর বর্তমান বছরে মিনিমাম ৯০ দিন। টোটাল ৫ বছরের হিস্ট্রি নিয়ে বসতে হবে। যদি দেখা যায় যে তাতে কোয়ালিফাই করে, তাহলেও সে রেসিডেন্ট। আদারওয়াইজ নন রেসিডেন্ট। হুম? এবার বলি যে ধরেন এখন অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা চলতেছে? ২৫-২৬। তা ২৫-২৬ এর
রেলিভেন্ট ইনকাম ইয়ার কোনটা? ইনকাম ইয়ার হচ্ছে 24-25, মানে আগের বছর। তো 24-25 মানে কি? 24-25 মানে হলো 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। এই যে মানে একটা ফিনান্সিয়াল ইয়ার, ওটা হচ্ছে একটা ইনকাম ইয়ার। ওই ইনকাম ইয়ারে 365 দিনের মধ্যে সে যদি সর্বমোট বাংলাদেশের বাইরে গেছে আসছে, সব পাসপোর্ট নিয়ে বসে সব মিলাইয়া দেখা যায় যে মিনিমাম যদি সে 183 দিন বাংলাদেশে অবস্থান করে, 183 দিন মানে হলো 6 মাসের মানে 1-2 দিন এরকম আরকি। তো 183 দিন মিনিমাম, মানে 365 দিনে বছর, তো 365 অর্ধেক করলে হয় 182.5 দিন। তো মানে 183 দিন আরকি। মিনিমাম 183 দিন বাংলাদেশে থাকতে হবে। তাহলে সে রেসিডেন্ট। এখন যদি 183 দিনের কম থাকে, এখানে একটা কথা বলি, পাসপোর্ট নিয়ে বসলে পাসপোর্টে যে সিল পড়ে, এক্সিট সিল, ঢাকা এয়ারপোর্ট থেকে যেদিন আপনি বেরিয়ে গেলেন, তখন একটা এক্সিট সিল পড়ে। তো ওইদিন আপনি বাংলাদেশে ছিলেন না। সেদিন রাত্র 11টায় গেলেও আপনি ছিলেন না। আর যেদিন আপনার এন্ট্রি সিল পড়বে, এন্ট্রি অ্যারাইভাল, ওইদিন বাংলাদেশে সে ছিল বিধায় ধরে নেওয়া হয়। এখন সে কয়টায় রাত্র কয়টায় বা ঢাকায় ফিরছে, ওগুলা এত দেখে তো পারা যায় না। কারণ ওখানে টাইম লেখা থাকে না। শুধু ডেট সিল দেওয়া থাকে। তা আপনি বাংলাদেশ থেকে কয়টায় গেছেন, কয়টায় ফিরছেন, ওইটা তো মানে বের করা সম্ভব না। শুধু আপনি গেছেন অমুক দিন, আসছেন অমুক দিন। এইজন্য যেদিন গেছেন সেদিন বাংলাদেশে নাই, বাংলাদেশে ধরা হয় না। আর যেদিন আসছে সেদিন বাংলাদেশে সে ছিল বিধায় ধরা হয়। এটা নিয়ম। এখন এইভাবে সব মিলাইয়া যদি বাংলাদেশে 183 দিন হয় তো ভালো। 183 দিনের যদি কম হয় তাহলে সেকেন্ড ক্রাইটেরিয়া যদি মিট করে, যে মিনিমাম 90 দিন থাকতে হবে সংশ্লিষ্ট আয় বর্ষে, মিনিমাম 90 দিন থাকতে হবে, প্লাস আগের 4 বছরে তাকে সব মিলে 365 দিন থাকতে হবে। যখন গেছে আসছে সব মিলাইয়া কয়দিন বাংলাদেশে ছিল সেটা 365 দিন হতে হবে। এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলেও সে রেসিডেন্ট, আদারওয়াইজ নন রেসিডেন্ট। এখন আপনাকে একটা কথা বলি, যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে এক ভদ্রলোক এই বছরে সে ছিল 60 দিন, প্লাস আগের 4 বছরে সে ছিল 2 বছর বাংলাদেশে, তাহলে সে কি রেসিডেন্ট হবে না নন রেসিডেন্ট হবে? নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট হবে এই কারণে যে তার মিনিমাম 90 দিন থাকতে হবে, সেটা কোয়ালিফাই করে নাই। তো 90 দিনের যদি কম থাকে তাহলে আমার পিছনের 4 বছরের হিস্ট্রি দেখার কোনো দরকার নেই, তাই না? এই আর কি। আর যদি বলে যে এই বছরে সে 200 দিন বাংলাদেশে ছিল, কিন্তু আগের 4 বছরে সে 365 দিনের কম ছিল, তাহলে কি হবে? রেসিডেন্ট। হ্যাঁ, এই বছরে যদি 183 দিন বা তার বেশি থাকে, তাহলেও আমার তার পিছনের হিস্ট্রি দেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? সুতরাং এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে, আপনি এমসিকিউ যদি আসে আপনি পারবেন, আশা করি। 2 নম্বরে আসেন কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম। কোম্পানি এবং পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে বলছে তার কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সম্পূর্ণ বাংলাদেশ থেকে হতে হবে, তাহলে সে রেসিডেন্ট। কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট। কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট মানে কি? কলকাঠি। কলকাঠি যদি বাংলাদেশের বাইরে থেকে নাড়ায়, যেমন বাংলাদেশে এমএনসি যেগুলো, সেগুলোর কলকাঠি বাইরে থেকে নাড়ায়, যেমন বাটা সু কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার, এগুলো সব এমএনসি, মানে মাল্টিন্যাশনাল কোম্পানি। তো বা আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, এগুলো সব কন্ট্রোল ম্যানেজমেন্ট ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে থেকে হয়, বিদেশি কোম্পানি এগুলো। তো যাই হোক, যদি কোনো কোম্পানি বা পার্টনারশিপ ফার্মের মানে কলকাঠি বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হয়, আংশিকভাবেও যদি পরিচালিত হয়, তাহলেও সেটা নন রেসিডেন্ট কোম্পানি হবে। আর যদি সম্পূর্ণ বাংলাদেশ থেকে পরিচালিত হয়, কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট যদি সম্পূর্ণ বাংলাদেশ থেকে হয়ে থাকে, তাহলে সেটা রেসিডেন্ট কোম্পানি। যদিও রেসিডেন্ট কোম্পানি বা নন রেসিডেন্ট কোম্পানি, এদের জন্য আলাদা কোনো ট্যাক্স রেট নাই। আমাদের ট্যাক্স রেটগুলো ডিপেন্ড করে সে বাংলাদেশে লিস্টেড কি নন লিস্টেড, তার উপরে আরকি। আমাদের শেয়ার বাজারে সে নিবন্ধিত কি নিবন্ধিত নয়, এটার উপরে নির্ভর করে। এই। তাহলে মানে কখন একটা কোম্পানি রেসিডেন্ট হবে আর কখন একটা ব্যক্তি রেসিডেন্ট হবে, সেটা মোটামুটি আপনার চোখের সামনে ক্লিয়ার। এই। এখন আসেন তাইলে আমার এই রেসিডেন্ট নন রেসিডেন্ট জেনে লাভটা কি? এটা আমার কোন কাজে লাগবে? ডিফারেন্স কি? রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ৩টা। ৩টা পার্থক্য কি, কি?
এক নাম্বার হলো ইনকামের দিক থেকে একটা পার্থক্য, 2 নাম্বার হলো ট্যাক্স রেটের দিক থেকে একটা পার্থক্য, 3 নাম্বার হলো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের দিক থেকে একটা পার্থক্য। ইনকামের দিক থেকে কি পার্থক্য? যদি কেউ রেসিডেন্ট হয় তাহলে তার গ্লোবাল ইনকামটা বাংলাদেশে কনসিডারেশনে আসবে। আর যদি নন রেসিডেন্ট হয় শুধু বাংলাদেশে যতটুকু ইনকাম সেটুকুর উপরই তাকে ট্যাক্স দিতে হবে। বিষয়টা কি? বিষয়টা হলো আমি বুঝিয়ে বলি। যেমন ধরেন একটা কোম্পানি, তার বাংলাদেশে ব্যবসা আছে, বাংলাদেশের বাইরেও তার কিছু ইনকাম আছে। লন্ডনে তার একটা বাড়ি আছে, ওই কোম্পানিটার নামে একটা বাড়ি, তার সেখান থেকে বাড়ি ভাড়া পায়। অথবা সিঙ্গাপুরে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা দেখানো আছে, কোনো লুকোচুরি না। সে ব্যাংকের ইন্টারেস্ট সে পাইছে এবার। তাহলে তার বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে মানে ওয়ার্ল্ড ওয়াইড তার কিছু ইনকাম আছে। সে সব ইনকাম এখানে বিবেচনায় আসবে। আসার পরে ফরেন ট্যাক্স ক্রেডিট পাবে। বিদেশে যেটা ট্যাক্স দিয়ে আসছিল অথবা ওই ইনকামটা বাংলাদেশের ইনকামের সঙ্গে যোগ হওয়ার ফলে যে টাকা ট্যাক্স আসছে যেটা কম সেটা মাইনাস হবে। এটা একটা অঙ্ক করে দেখাইলে আপনি ক্লিয়ার হবেন। আমার মুখের কথা এটা ক্লিয়ার হবে না। আমি অঙ্ক করে দেখাচ্ছি আপনাকে। একটু অপেক্ষা করেন। আর নন রেসিডেন্ট যদি হয় তাহলে শুধু বাংলাদেশি ইনকাম। এটা খুব সোজা। যেমন এক ব্যক্তি রামপুরে তার একটা বাড়ি আছে, 6 তলা বাড়ি, সে এখান থেকে ভাড়া পায়। কিন্তু সে সৌদি আরবে চাকরি করে। ওই মাঝে, মাঝে দেশে বছরে একবার আসে। বছরে একবার যদি 15 দিনের জন্য আসে সে তো নন রেসিডেন্ট, বাংলাদেশী। তাহলে তার শুধু এই বাংলাদেশে যে ইনকাম সেইটার উপরে ট্যাক্স দিতে হবে। বাংলাদেশে যে বাড়ি ভাড়া ইনকাম। কিন্তু সৌদি আরবে সে চাকরি করে, সেখানে যে সে আয় করে ওইটার উপরে বাংলাদেশে ট্যাক্স দিতে হবে না। যদি সে নন রেসিডেন্ট হয়ে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা গেল ১ নাম্বার। ২ নাম্বারে হলো ট্যাক্স রেট। যারা ব্যক্তি সে যদি রেসিডেন্ট হয় এবং নন রেসিডেন্ট বাংলাদেশী হয়, হুম, তাহলে তাদের রেগুলার মানে স্ল্যাব রেটে ট্যাক্স হবে। রেগুলার স্ল্যাব রেট তো আপনি জানেন যে ১ম ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ০, তারপরে ১ লাখ টাকার উপরে 5% এইভাবে আরকি। আর যদি নন রেসিডেন্ট ফরেনার হয় তাহলে ডাইরেক্ট 30% ট্যাক্স। হুম। আর লাস্টে ৩ নাম্বারে বলছে যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। শব্দ করে কে? হুম? আচ্ছা। তো লাস্টে ৩ নম্বরে যেটা বলছে সেটা হলো ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। সেখানে বলছে যে যারা রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বাংলাদেশী তারা ওই বিনিয়োগ ভাতাজনিত কর রেয়াত পাবে। তারা যদি সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বীমা এগুলোতে বিনিয়োগ থাকে তারা রেয়াত পাবে। আর যারা নন রেসিডেন্ট ফরেনার তারা পাবে না। তারা কোনো বিনিয়োগ রেয়াত পাবে না। এই আরকি। আর পাশে আরেকটা জিনিস লেখা আছে মানে কাট করে, সেটা হলো ফরেন রেমিটেন্স ইজ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা চাকরি-বাকরি করতে বিদেশে যায় এবং বিদেশ থেকে টাকা পাঠায়, এটা হলো রেমিট্যান্স। ওই রেমিট্যান্সের টাকা যদি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে আসে, তাহলে ওইটা যিনি পাঠায় তার হাতে সম্পূর্ণ করমুক্ত। হুম? এই। তো বলেন এখন ওই একটা অঙ্ক করে দেখাবো আমি। ১ম টা নিয়ে একটা অঙ্ক করলে ক্লিয়ার হবে। আদারওয়াইজ ওই জায়গাটা আমি দেখাচ্ছি। বাট কোন কোয়েশ্চেন আছে কিনা? স্যার স্যার ওই সৌদি আরবের লোকটা যে সৌদি আরবে যে ইনকাম করতেছে সেটা কি তার রিটার্নে দেখাইতে হবে? না, না, না। শুধু বাংলাদেশে তার যে রামপুরায় বাড়ি আছে সেখান থেকে ভাড়া পায় অথবা বাংলাদেশে যদি আর কোনো ইনকাম থাকে সেটার উপরেই তাকে দেখাইতে হবে, ট্যাক্স দিতে হবে। বাংলাদেশের বাইরে তার কি সহায় সম্পদ আছে সেটাও দেখাতে হবে না রিটার্নে। জি কিন্তু স্যার, যদি সে বুঝলাম। রেসিডেন্ট হয় তাহলে বাংলাদেশের বাহিরে কি সহায় সম্পদ আছে সেটাও দেখাতে হয়। রিটার্নে একটা কলাম আছে। বুঝছেন? মানে ৯০ দিনের উপর স্টে করলেই দেখাইতে হবে স্যার। তখন জি, থেকেই শুধু জি, জি। না, না ৯০ দিনের উপরে কে বলছে আপনাকে? ১৮৩ দিন থাকতে হবে মিনিমাম। ৯০ দিন তো সেকেন্ড ক্রাইটেরিয়া। স্যার নন রেসিডেন্ট বাংলাদেশ আর নন রেসিডেন্ট এটার মধ্যে একটু গোলমাল লাগে। হ্যাঁ, গোলমাল লাগতে পারে। অসুবিধা কি? দেখেন কত লেখাগুলো তো পরিষ্কার। এনআরবি মানে হলো নন রেসিডেন্ট বাংলাদেশী। মানে আমরা বাংলাদেশীরা ভাই, ভাই। আমাদের ভিতরে কোনো প্রভেদ নাই। মানে একজন বাংলাদেশী রেসিডেন্ট সে যা বেনিফিট পাবে, একজন বাংলাদেশী নন রেসিডেন্ট সে ইকুয়াল বেনিফিট পাবে। আমাদের ভিতরে কোনো নাই। আমরা ভাই, ভাই।
মানে একজন নন রেসিডেন্ট সৌদি আরবে চাকরি করে বাংলাদেশে বছরে 15 দিনের জন্য আসে, তাহাতে আমাতে কোনো নাই, বিভেদ নাই। তারও রেগুলার স্ল্যাব রেটে ট্যাক্স দিবে, আমিও স্ল্যাব রেটে ট্যাক্স দেবো। সেও ইনভেস্টমেন্ট রেয়াত পাবে, আমিও ইনভেস্টমেন্ট রেয়াত পাবো। মানে আমাদের ভিতরে কোনো নাই। কিন্তু পার্থক্য হচ্ছে যদি নন রেসিডেন্ট ফরেনার হয়, তারে ধরো, মারো, কাটো, হুম? তো সাদা চামড়া, তাদের হচ্ছে ডাইরেক্ট 30% ট্যাক্স, বুঝছেন? এবং তারা রিবেটও পাবে না। স্যার এখানে যেটা 365 দিন আমরা ধরছি, স্যার অ্যাকাউন্টস এর ক্ষেত্রে 365 দিন ধরবো নাকি 360 দিনে আমরা ঢালাভাবে ধরবো? জি না, 365 দিন যা লেখা আছে তাই। স্যার এটা তো 365 দিন প্লাস 90 দিন, টোটাল 455 দিন হবে। মানে এই বছরের যে 90 দিন আর প্রিভিয়াস 4 ইয়ারের 365, টোটাল হিসাব করবো না? হ্যাঁ, হ্যাঁ, টোটাল তো করতেই হবে। এই বছরেরটা আলাদা। এই বছরে মিনিমাম 90 দিন। এই বছরে যদি 90 দিন কোয়ালিফাই করে, তখন আমাকে পাসপোর্ট নিয়ে প্রিভিয়াস 4 বছরের হিস্ট্রি দেখতে হবে। আর যদি 90 দিনের কম থাকে, তাহলে তো আমার প্রিভিয়াস 4 বছর দেখার কোনো দরকার নেই। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা তাহলে অ্যাকাউন্টস দাঁড় করানোর সময় আমরা 365 দিনকে প্রায়োরিটি দিব স্যার। তো অ্যাকাউন্টস করানো হচ্ছে না তো। আপনি আবার কোথায় নিয়ে গেলেন? না স্যার, এমনি ওই যে এমনি এটার আউটে একটা প্রশ্ন ছিল আর কি, যদি আমরা কখনো যদি এরকম সিকুয়েন্সে পড়ি, আমরা তাহলে 365 কে বেছে নিব নাকি 360 কে বেছে নিব অ্যাকাউন্টস দাঁড় করানোর সময়? কি বলেন না বলেন আমি কিন্তু বুঝি না। 365 দিনে অ্যাকাউন্টস তো অ্যাকাউন্টস তো ইয়ারলি অ্যাকাউন্টস। ইয়ার তো 65 দিনে। 360 দিনে বছর আপনি কোথায় পাইলেন এটা? হুম? এটা কোথাও আছে? কোনো কোম্পানি আইনে বা কোথাও আছে, আপনি পড়ছেন? স্যার ব্যাংকে মেবি 360 দিন গণনা করে, ওটা ধরতেছেন। না, না, ব্যাংক কিসের 360 দিন কিসের? স্যার ওটা ইন্টারেস্ট ক্যালকুলেশনে ইউজ করে, ওটা আলাদা। সেটা ভিন্ন জিনিস। ছোটবেলা থেকে পড়তে, পড়তে আসছি 365 দিনে বছর, লিপ ইয়ার হইলে 366 দিন। তাই না? এইখানে যা আইনে আছে আমরা তো আইন পড়াচ্ছি। আপনি আমি তো এটা চেঞ্জ করতে পারব না। তাই না? স্যার হ্যাঁ, বলেন। স্যার ওই হিসাবে তো স্যার তাহলে দেখা যায় যে নন রেসিডেন্ট স্যার বাংলাদেশি থাকাই মনে হয় একটু ভালো হয় আর কি। তাহলে তার ওই যে বাহিরে যে তিনি জব করতেছিলেন, ওই যে যেটা বলতেছিলেন স্যার, ওইটার হুম। উপরে তার তো আর ট্যাক্সটা দেখাইতে হচ্ছে না। না, বাংলাদেশের বাইরে যদি ট্যাক্স, বাংলাদেশের বাইরে যে ইনকামটা করলো, এটা যদি সে প্রপার চ্যানেলে বাংলাদেশে পাঠায় দেয়, তাহলে তো ট্যাক্স ফ্রি। ওই যে ডান দিকে কাট করে লেখা, বুঝছেন? জি স্যার। একজন যদি রেসিডেন্ট হয়, তার গ্লোবাল ইনকাম থাকতে পারে, বাংলাদেশেও থাকতে পারে, বাংলাদেশের বাইরেও থাকতে পারে। বাংলাদেশের বাইরের ইনকামটা সে যদি বাংলাদেশে রেমিট করে দেয়, রেমিটেন্স পাঠায় দেয়, তাহলে তো ওটা করমুক্ত। তাহলে তো ওইটার উপরে আর ট্যাক্স হচ্ছে না। কিন্তু না পাঠাইলে ট্যাক্স হবে। সেটাই বলছিলাম, তাহলে স্যার ওই জিনিসগুলো আর ওনাকে দেখাইতে হচ্ছে না, আনতে হচ্ছে না, শুধু বাংলাদেশ কিন্তু ইনকামটার। চাইলেই তো আপনি হ্যাঁ, সেটা বুঝছি। মানে সেদিক থেকে চিন্তা করলে নন রেসিডেন্টের ভালো। নন রেসিডেন্ট হইলে আমার কোনো সুবিধা বাতিল হচ্ছে না। আমি সব সুবিধা পাচ্ছি। আপনার কথাটা সত্য। আমি সব সুবিধাই পাচ্ছি। আমি নরমাল রেটে ট্যাক্স দেবো, আমি বিনিয়োগ রেয়াত পাবো। আমার তো কোনো হার্ম হচ্ছে না কোনো দিক না থেকে। চিন্তা উপরন্তু হচ্ছে। আমার গ্লোবাল ইনকাম আসতেছে না। আমার বিদেশে কি আছে না আছে এটা কাউকে ডিসক্লোজ করতে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেশনও স্যার কমে যাচ্ছে আর কি, হ্যাঁ, এজন্যই এটা সত্যি কথা। এখন অত হিসাব নিকাশ করে তো আর জীবন চলে না। আপনি তো এত হিসাব নিকাশ করে একেবারে কাটায়, কাটায় আমি 90 দিনের কম থাকবো বাংলাদেশে। বাংলাদেশে 90 দিনের কম থেকে আপনি থাকবেনটা কই? তাই না? তো চাইলেই সবকিছু সম্ভব না। যাই হোক আরকি। কোম্পানি আর পার্টনারশিপ ফার্মের কন্ট্রোল ম্যানেজমেন্টটা যদি মানে একটু সংক্ষেপে যদি বলেন তাহলে একটু ভালো হয়। ওই তো মানে কন্ট্রোল কিভাবে? ম্যানেজমেন্ট মানে কলকাঠি। বিদেশ থেকে যদি কলকাঠি নাড়ায়, মানে বিদেশ থেকে যদি মানে চাপাইয়া দেয় কোনো সিদ্ধান্ত, বাংলাদেশকে এই টাকা করতে হবে, এইটা করতে হবে, সেইটা করতে হবে। তো এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দেখেন, এটা তো নিজের কোনো স্বাধীনতা নাই। এটা লন্ডনের ব্যাংক, ওখান থেকে যেভাবে তাদেরকে চালায় সেভাবেই চলে। বিভিন্ন ম্যানেজারিয়াল ডিসিশন গুলো তো বিদেশ থেকে আসে। বুঝছেন? টপ ম্যানেজমেন্ট তো বসে থাকে বিদেশে। ওখান থেকেই তারা ইমেইলে বিভিন্ন রকমের মানে এই ম্যানেজমেন্ট ডিসিশন গুলো পাঠায়।
ওইটাই বলে ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল। কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট যদি আংশিকভাবেও দেশের বাইরে থেকে হয় তাহলেও এটা নন রেসিডেন্ট কোম্পানি হবে। স্যার ওকে। আচ্ছা, এখন একটা জিনিস আপনি দেখেন, সেটা হলো মানে ওই প্রথমটার একটা অঙ্ক, সেটা হলো যে এবিসি কোম্পানি লিমিটেড ধরেন বাংলাদেশে তাদের বিজনেস ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, আর সিঙ্গাপুরে তাদের একটা ব্যাংক ইন্টারেস্ট ইনকাম আছে 10 লাখ টাকা। তো ওটার ইকুইভ্যালেন্ট টাকা হলো 10 লাখ। সিঙ্গাপুরে অলরেডি ট্যাক্স পেইড, ওই 10 লাখ টাকার উপরে সিঙ্গাপুরে 2 লাখ টাকা অলরেডি পেইড। তো এখন যেহেতু বলছে যে রেসিডেন্ট কোম্পানি যেহেতু, এই জন্য তার গ্লোবাল ইনকাম কনসিডারেশনে আসবে, তাহলে টোটাল গ্লোবাল ইনকাম হচ্ছে 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকার উপরে ট্যাক্স আসে কত? 5 লাখ টাকা, ধরি 25% ট্যাক্স রেট এই কোম্পানির। তাহলে 20 লাখ টাকার 25% আসে কত? 5 লাখ লেস ফরেন ট্যাক্স ক্রেডিট। ফরেন ট্যাক্স ক্রেডিট তার মানে কি? বিদেশে যে ট্যাক্স দিয়ে আসছে বৈদেশিক আয়ের উপরে 2 লাখ টাকা, অথবা বৈদেশিক আয় আমার বাংলাদেশের আয়ের সঙ্গে যোগ হওয়ার ফলে ওই ওই অংশের যে টাকা ট্যাক্স আসছে দুইটার মধ্যে যেটা লোয়ার, সেইটা সে ফরেন ট্যাক্স ক্রেডিট নামে বাদ পাবে, বিয়োগ পাবে। মানে এক আয়ের উপরে দুইবার ট্যাক্স হবে না। হবে না এই কারণে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। বাংলাদেশের সাথে কয়টা দেশের আছে? 38টার মতো দেশের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে। সেই লিস্ট আপনাকে দেখাচ্ছি। তো সিঙ্গাপুর তাদের মধ্যে একটা। তো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের যে দ্বৈত কর পরিহার চুক্তি আছে, সুতরাং এক আয়ের উপরে দুইবার ট্যাক্স হবে না। তাহলে সিঙ্গাপুরে যে 2 লাখ টাকা দিয়ে আসছে, অথবা ওই ইনকাম বাংলাদেশে যোগ হওয়ার ফলে ওই আয়ের উপরে বাংলাদেশে যে টাকা ট্যাক্স আসছে, দুইটার মধ্যে যেটা কম। দেখেন লেস মানে ফরেন ট্যাক্স ক্রেডিট, মানে এভারেজ রেটে ওই 10 লাখ টাকার উপরে ট্যাক্স আসে 2.5 লাখ টাকা। 20 লাখ টাকার উপরে যদি 5 লাখ আসে, তাহলে 10 লাখের উপরে 2.5 লাখ আসে। অর ট্যাক্স অ্যাকচুয়ালি পেইড অ্যাট সিঙ্গাপুর অন ব্যাংক ইন্টারেস্ট ইনকাম 2 লাখ টাকা। সিঙ্গাপুরে দিয়ে আসছে 2 লাখ ট্যাক্স, আর বাংলাদেশে ওই ইনকামটা যোগ হওয়ার ফলে ট্যাক্স আসছে 2.5 লাখ। তো দুইটার মধ্যে যেটা কম, হুইচ এভার ইজ লোয়ার, তার মানে 2 লাখ টাকা বাদ যাবে। বাদ দিয়া বাংলাদেশে তাকে ট্যাক্স দিতে হবে 3 লাখ টাকা। এই হচ্ছে কথা আর কি। দেখেন বুঝছেন কিনা। এখন উল্টাও দিতে পারি, সিঙ্গাপুরে ট্যাক্স দিয়ে আসছে সে 3 লাখ টাকা, তাইলে অঙ্কটা কি হবে কেউ বলতে পারবেন? আর কি বললেন স্যার? সিঙ্গাপুরে ট্যাক্স দিয়ে আসছে স্যার? আমি তো অঙ্কটা দিছি যে সিঙ্গাপুরে ট্যাক্স দিছে মানে 2 লাখ টাকা, মানে ইনকাম সেম 10 লাখ টাকা 10 লাখ টাকা, বাংলাদেশে ইনকাম হচ্ছে 10 লাখ। 2,50,000। হ্যাঁ, বাংলাদেশে 3,50,000 ইনকাম 10। টাকা ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, মানে রাইট। মানে যেটা লোয়ার, মানে আমার এই 20 লাখ টাকার উপরে ট্যাক্স আসে 5 লাখ, সুতরাং বৈদেশিক আয় আমার 10 লাখ, ওটার উপরে ট্যাক্স আসে 2.5 লাখ। অথবা বিদেশে যেটা বৈদেশিক আয়ের উপরে যে টাকা ট্যাক্স দিয়ে আসছে 3 লাখ, হুইচ এভার ইজ লোয়ার। তার মানে লোয়ার হচ্ছে সেক্ষেত্রে 2.5 লাখ, সুতরাং 5 লাখ থেকে 2.5 লাখ বিয়োগ দিয়ে তাকে বাংলাদেশে 2.5 লাখ টাকা দিতে হবে। এরকম বিষয়টা আর কি, বুঝছেন? ক্লিয়ার না? বুঝতে পারছেন? এখন আমি ওইটা দেখাই যে কয়টা দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি আছে। আর দ্বৈত কর বলতে ডাবল ট্যাক্সেশন কে বোঝাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, ডিটিএ। রেসিডেন্ট এবং রেসির ক্ষেত্রে যে 183 দিন মিনিমাম থাকতে হবে, অথবা ওই বছরে 90 দিন প্লাস আগের 4 বছরে 365 দিন, যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলেই হবে। আর কোম্পানি, ফার্ম, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এদের ক্ষেত্রে কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট যদি সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে সেটা রেসিডেন্ট হবে, আদারওয়াইজ আংশিকভাবেও যদি বাইরে থেকে কলকাঠি নাড়ায় তাহলেও সেটা নন রেসিডেন্ট হবে। এই শীটটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে, দিলে পরে আপনি আরো দেখতে পারবেন আর কি।
তো ওই তিনটা পার্থক্য আপনাকে বলছি, ট্যাক্স রেট সেটা বলছি, রিবেটের কথা বলছি, ইনকামের কথা বলছি। এখন আসেন কয়টা দেশের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে? আর এই কয়টা দেশ বাদে কি স্যার, তাহলে কি আমরা কি যদি তাহলে ডাবল ট্যাক্সেশন হবে স্যার, তাহলে এই কয়টা দেশ বাদে? হওয়ার কথা, মানে কোন কোন দেশের, যেসব দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে সেই সব দেশের সাথে এনবিআর দ্বৈত কর পরিহার চুক্তি করছে, মানে দ্বৈত কর হবে না। তো এক আয়ের উপরে দুইবার ট্যাক্স হবে না, ওই দেশেও ট্যাক্স দিবে আবার এইখানেও ট্যাক্স দিবে, এটা হবে না। তো বাকি দেশগুলো যেগুলো নাই এখানে, সেগুলোর সাথে হয়তো আমাদের ওইরকম মানে বোঝাপড়া অথবা ওইরকম মানে ব্যবসা বাণিজ্য নাই, এই যার কারণে আর কি হতেও পারে, মানে আরো যে মানে যোগ যোগ হবে না দেশ, তার তো কোনো মানে নেই। আর আমার এটাও একেবারে আপ টু ডেট না, 2021 পর্যন্ত আপ টু ডেট আছে, কিন্তু তারপরে হয়তো এক দুইটা দেশের সাথে হতেও পারে আর কি। এই লিস্টটা কি স্যার এনবিআর এর ওয়েবসাইটে পাওয়া যাবে? যেতে পারে আর কি। ঠিক আছে, পাঠায় দেবো। ওমানের ক্ষেত্রে অনলি এয়ার সার্ভিস এটা দেখা আছে, এটা কেন? মানে ওমানের সাথে আমাদের দ্বৈত কর পরিহার চুক্তি আছে, কিন্তু ঢালাও না, শুধুমাত্র বলছে প্লেন সার্ভিস। প্লেন সার্ভিস মানে কি, বাংলাদেশ বিমান যদি ওমানে যায়, ওমানে গিয়া ওমানে যদি টিকিট বিক্রি করে বাংলাদেশ বিমান, তা বিমানকে ওমানে ট্যাক্স দিতে হবে না। ওমানের কোনো এয়ারলাইন যদি বাংলাদেশে এয়ারপোর্টে আসে যায় টিকিট বিক্রি করে এখান থেকে, তো ওমান এয়ারলাইন্সকেও বাংলাদেশে ট্যাক্স দিতে হবে না। বিষয়টা এরকম, অনলি এয়ারলাইন, অন্য কোনো চুক্তিতে যায় নাই আর কি। মানে শুধুমাত্র এয়ার ট্রান্সপোর্টের বেলায় দ্বৈত কর পরিহার চুক্তি হয়েছে, যে মানে প্লেনের উপরে ট্যাক্স হবে না, সোজা কথা, অন্য কিছুর উপরে হবে। তাইলে মানে যার যেখানে দরকার, আমার অন্য জায়গায় দরকার নাই, মানে দরকার ছাড়া তো দুই পক্ষ রাজি হয় না। আপনার তো বাংলাদেশের ইচ্ছার উপরে ডিপেন্ড করে না, দ্বৈত কর পরিহার চুক্তি আপনি চাইলেই তো আরেকজন করবে না, যেমন এখানে রাশিয়া নাই, বুঝছেন? এখন রাশিয়া নাই, ইউক্রেন নাই, অনেক দেশ হ্যাঁ, আছে। নাই, এগুলোর সাথে হয়তো দরকার নাই, মানে হ্যাঁ, বিষয়টা 218টা দেশ আছে, মাত্র 38টা দেশের সাথে চুক্তি। মানে ওইটাই তো বললাম, যে সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য আছে বা যে সমস্ত দেশে আমাদের মানুষ যায়, আয় করে, এটা করে ওটা করে, সেই সব দেশের সাথে হয়তো মানে ইয়ে হয়েছে। এখন শোনেন, আপনার কথা হলো যে আমরা রাশিয়ার সাথে করতে চাই, রাশিয়া যদি আমার সাথে করতে না চায় আপনি কি করবেন? এটা তো রিসিপ্রোকাল, এটা তো দ্বিপাক্ষিক, এটা তো হ্যাঁ, একপাক্ষিক না। এক পক্ষ নেবে শুধু, আমরা শুধু দিয়ে যাবো, এটা তো হবে না। না না, সেম বেনিফিট হ্যাঁ, উভয় পক্ষ এনজয় সেটাই। করবে, উভয় দেশ। হ্যাঁ, রিসিপ্রোকাল এবং বাইলেটারাল, এগুলো সব বাইলেটারাল ট্রিটি। ঠিক আছে, তাইলে আপনাদের মানে এইটা পাঠায় দিচ্ছি এখন, স্যার এই এর যেটা আগের ট্যাক্স রিটার্নের শীটটা, শীটটা কি দেবো নাকি ওই যে উনি যেটা বলছে ওনারটা যোগ করে স্যার দেবো? আমি পাঠাচ্ছি, 1 মিনিট কি লাগবে স্যার। বল- ও আচ্ছা, না আপনি পাঠাইলেই তো হবে না, আমার তো ই করতে হবে। আপনার পাঠানোর পরে আমি এবার হ্যাঁ ওইটাকে স্যার, আমার অ্যাড মধ্যে করবে না ইনকর্পোরেট, ওইটার সাথে? হ্যাঁ অ্যাড করবো, করে ওটাকে সাজাবো, সাজাইয়ে তো দিতে হবে। স্যার তাহলে তার একবারে আগে দিয়ে তো দেন জিনিস, স্যার, তাহলে সেটাই ভালো হয়। কথা হলো একবারে রেখে তাইলে দিন। আপনি আমাকে মনে করাই দিয়েন যে স্যার একবারে দিয়েন, ওইটা ওটা আমি, উনি আমাকে পাঠাইলে আমি একবারে দেবো। আমি শুধু এখন আপনাকে পাঠাচ্ছি এইটা, ওই যে এইটা পাঠাচ্ছি এখন, যেটা এই দেখাইলাম যে না ডাবল রেসিডেন্সিয়াল নন ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স। রেসিডেন্সিয়াল স্যারটা। হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা স্যার, স্যার আপনার একটু ফোন নাম্বারটা দিবেন স্যার, তাহলে আপনার আপনার ইয়েটা একটু আপনাকে রিমাইন্ড করে দিব। না না, রিমাইন্ড করার দরকার নেই, আমি পাঠাই দেবো, আপনি চিন্তা করেন না। আচ্ছা স্যার। স্যার ডাবল ট্যাক্সেশন রিলিফের শীটটাও দিয়েন, কোন কোন দেশের সাথে আছে। এইটা তো এখনই দিচ্ছি, এইটা টাইপ করতেছি তো, ওইটা প্লিজ। ওইটা ওইটা রেসিডেন্স এবং নন রেসিডেন্স সাথে অ্যাড করা আছে।
স্যার আপনাকে মেল দিয়েছি ওইটা, ওই রিটার্নের পিপিটিটা। আগে এটা পাঠায় নি, রেসিডেন্ট নন রেসিডেন্ট, এই দ্বৈত কর পরিহার চুক্তি, এটা আপনার মেইলে পাঠায় নি দাঁড়ান। পাইছেন যেটা পাঠাইছি? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা পাঠাই দিছি। এখন দেখি রিপন কি পাঠাইছে। কয়টা স্লাইড করছেন? ডাউনলোড করার পরে 10টাই আসছে, 10টাই এড করে দিচ্ছি স্যার। আর একটু ই করা যায় না, মানে এতগুলো শীট না আর করে? দেওয়া যায় স্যার, যদি ভিতরের খালি শুধু হচ্ছে 10B আর 10BB রে ওইটাই ভালো হবে। জি স্যার। এগুলো বাদ দেওয়া যায় অথবা। হ্যাঁ, দেখি দেখি আর কি, মানে যতটা কনসাইজ করে পারা জি যায় স্যার। আর কি। এই তো বলেন, আজকের ক্লাস বা আজকের ক্লাসের বাইরে কোনো কোশ্চেন? আর নাইলে আমরা শেষ করে দেই আর কি। স্যার আমাদের আর টোটাল কয়টা ক্লাস আছে? 3টা? আমি জানি না, তবে মানে আরো আজকে যদি 8ম ক্লাস হয়ে থাকে, 8 দিন হয়, আরো 4 দিন পাবেন। আচ্ছা। আরো 4 দিন, তো সেই হিসাবে অনেক। আর বড় কথা হলো যে আগামী ক্লাসে একটু মানে মনে করায় দিয়েন, আগামী ক্লাস আমাদের টার্গেট হলো অ্যাসেসমেন্ট, তারপরে পেনাল্টি, পেনাল্টি, আর হচ্ছে আপিল। আপিল। এই 3টা আর কি। তো এই 3টা আমাকে একটু যদি পারেন মনে করে, আমার মনে থাকবে, তারপরও মনে করায় দিয়েন আর কি। আচ্ছা স্যার, একটা কথা আচ্ছা, বলি, আপনি ঠিক যে আছে। পেনাল্টিটা পড়াবেন সেই পেনাল্টিটায় কি স্যার ট্যাক্স এবং ভ্যাট এবং কাস্টম 3টাই অ্যাড করা? না না না, না, শুধু শুধু ট্যাক্স। ট্যাক্স, শুধু ট্যাক্স। শুধু ট্যাক্স? হুম, পেনাল্টি অ্যান্ড প্রসিকিউশন, মানে জেল জরিমানা আর কি। আচ্ছা। ঠিক আছে তাইলে।